ইন্টার ফার্স্ট ইয়ারে আমার প্রথম বই প্রকাশিত হয় তৃষ্ণা জেগে রয়। যদিও আমি আসলে আইনজীবী হতে চাই না, কিন্তু আইনের যে বিভিন্ন মারপ্যাচ বা কথা বলার সৌন্দর্য দেখা যায় যারা সাধারণত ওকালতি করেন বা করেন তারা চমৎকারভাবে কথা বলতে পারে, তো এই ব্যাপারটা আমাকে আকৃষ্ট করতো। রাজনীতির প্রতি বিশেষ অর্থে ওরকম আগ্রহ আমার কখনো ছিল না। আমি রাজনীতির ব্যাপারে পড়তে ভালোবাসতাম। 24-এ যখন আমরা যেটাকে বলি নতুন স্বাধীনতা, তখন আমার মনে হলো যে রাজনীতিকে আমরা যেরকম একটা নোংরা জায়গা হিসেবে ধরে নেই, এটা এখন বদলাবার একটা সুযোগ আমরা পেয়েছি। কি কারণে আমাকে ভোট দিয়েছে সেটা তো আর আমি বলতে পারি না। হতে পারে যে আমাকে তাদের ভালো লেগেছে আমি যেভাবে কথা বলি, বা আচ্ছা আমি আল অ্যাডমিট কারো কারো হয়তো মনে হয়েছে যে আমার চেহারা সুন্দর, এই জন্য ভোট দিয়েছে। 2024-এর আন্দোলনের আমার সক্রিয় ভূমিকার ডিরেক্ট প্রভাব এই নির্বাচনে আমাকে জয়ী হতে সাহায্য করেছে কিনা সেই ব্যাপারটা আমি ঠিক নিশ্চিত না। আমার ব্যক্তিগত ইশতেহার যেটা ছিল যে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু করা, সেটাও অনেক দূর চলে গিয়েছে। প্রথমত একটা জিনিস আমি জানি যে আমি ভালো মানুষ হতে চাই। আমি চাই না আইনজীবী হতে, আবার আমি জাজ হতেও চাই না। এখন দেখা যায় শিক্ষকতার দিকে একটা ঝোঁক আছে। আগের চেয়ে এখন একটু বেশি সচেতন থাকতে হয় কোন কথাটা আমি বলি, কোন দিকে আমি তাকাই। আগে হতে পারে এমন আমি যে কারোর সাথে যে কোনো মানুষের ব্যাপারে সমালোচনা করে ফেলতে পারতাম বা করে ফেলতাম। এখন একটু কথাটা একটু মেপে মেপে বলতে হয়। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডেইলি ক্যাম্পাসের আজকের এই আড্ডায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি রামিসা আঞ্জুম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে যিনি আমার সঙ্গে এসেছেন তার সঙ্গে আমার ক্যাম্পাসের বাইরে এবং ভিতরে বহুবার সাক্ষাৎকার হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে আজকেই প্রথম। তিনি ডাকসুর একজন কার্যনির্বাহী সদস্য এবং যার কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গি সবার থেকে আলাদা করেছে তাকে ডাকসুকে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের উম্মা উসফাতুন রাফিয়া আপু। ওয়েলকাম আপু। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু, প্রথমেই জানতে চাচ্ছি আপনার শৈশব এবং কৈশোরকাল সম্পর্কে, আপনার পরিবার এবং বেড়ে ওঠা সম্পর্কে যদি কিছু বলতেন। আমার জন্মকর্ম বেড়ে ওঠা সব কিছুই ময়মনসিংহে। আমি মফস্বলে বড় হয়েছি, স্কুল কলেজ সব কিছুই ওখানে ছিল। আর যদি বাসার কথা বলি, আমার আম্মু ছিল, অবশ্যই ভাইয়া ছিল। আমি যখন পেটে ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছে। তো আম্মু, ভাইয়া, নানু আপা, নানা ভাই, আমার নানা ভাইও মারা গিয়েছেন কিছুদিন আগে। তো তাদের সাথেই বেড়ে ওঠা মূলত। আচ্ছা, যে আপু আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে জার্নিটা, সেই জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছিল, সেই গল্পটা যদি আমাদের একটু বলতেন। আমার মনে হয় গল্পটার মাঝে খুব এক্সেপশনাল কিছু নাই। এই 8-10টা সাধারণ শিক্ষার্থীর যেভাবে শুরু হয় ভাবে যে আমি এসএসসি পর্যন্ত সায়েন্সে ছিলাম, তারপর এইচএসসিতে আমার মনে হলো যে ফিজিক্সটা বড় কঠিন। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আচ্ছা তাহলে আমি একটু আর্টসের দিকে যাই, যেহেতু আমার ওই দিকটা একটু ঝোঁক ছিল, তো ওদিকেই যাওয়া হলো। এর মাঝে আবার আমার একটু লেখালেখির প্রতি আগ্রহ আছে। আমি যখন এসএসসি শেষ করার পর ইন্টার ফার্স্ট ইয়ারে আমার প্রথম বই প্রকাশিত হয় তৃষ্ণা জেগে রয়, উমর 21-এ বই মেলায় 2021। আর এই সব কিছুর মাঝখান দিয়ে তখন আর কি মনে হতো যে ওই ঢাকা না, আমরা যখন বই পড়ি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়টা বইয়ে খুব আসে, যে দেখা যায় আমরা ছোটবেলায় যখন একদম কৈশোরে আমরা হুমায়ুন আহমেদের বইতেও অনেক সময় দেখা যায় হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল আমার তেমন পড়া হয়নি, তো হুমায়ুন আহমেদের তখন দেখতাম যে তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তো ইচ্ছা করতো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য। ওইভাবেই একটা কোচিংয়ে ভর্তি হলাম। খুবই স্বাভাবিক একটা জার্নি। আচ্ছা আপু, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন এবং ভর্তি হওয়ার পর যে আইন বিভাগকে বেছে নিলেন, সেটি কেন, মানে আইন বিভাগকেই কেন বেছে নেওয়া হলো? অন্যান্য বিভাগ সম্পর্কে আসলে কি চিন্তাধারা ছিল? আচ্ছা, আইনে কেন গেলাম? আইনে যাওয়ার একটা কারণ হতে পারে যে আমি আগে থেকে বিতর্ক খুব করতাম। বিতর্কের প্রতি একটা আগ্রহ ছিল, তর্কও করতাম বাসায়। সেখান থেকে মনে হতো যে যদিও আমি আসলে আইনজীবী হতে চাই না, কিন্তু আইনের যে বিভিন্ন মারপ্যাচ বা কথা বলার সৌন্দর্য দেখা যায় যারা সাধারণত ওকালতি করেন বা করেন তারা চমৎকারভাবে কথা বলতে পারে, তো এই ব্যাপারটা আমাকে আকৃষ্ট করতো। আমি এই জন্য আইনকে বেছে নিয়েছিলাম। আচ্ছা আপু, এই যে দীর্ঘ প্রায় 5 এবং 5.5 বছর পর আমাদের ডাকসু হলো এবং ডাকসুতে আপনি কার্যনির্বাহী সদস্য পদ হওয়ার একটা সেগমেন্ট অর্জন করেছেন, তো এই অভিজ্ঞতাটি আসলে কেমন? আসলে রাজনীতির প্রতি বিশেষ অর্থে ওরকম আগ্রহ আমার কখনো ছিল না। আমি রাজনীতির ব্যাপারে পড়তে ভালোবাসতাম, ইতিহাস, তারপর বাংলাদেশের ভূ রাজনৈতিক যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আমাকে আকৃষ্ট করতো, কিন্তু কখনো যে আমি নিজেকে রাজনীতি করব এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি।
তো 24 পরবর্তী সময়ে 24-এ যখন আমরা যেটাকে বলি নতুন স্বাধীনতা, তখন আমার মনে হলো যে রাজনীতিকে আমরা যেরকম একটা নোংরা জায়গা হিসেবে ধরে নেই, এটা এখন বদলাবার একটা সুযোগ আমরা পেয়েছি। তো ওই জায়গাটা থেকে একটা প্ল্যাটফর্ম হতে পারে ডাকসু, কারণ হঠাৎ করে ন্যাশনাল রাজনীতিতে গিয়ে আসলে কোনো কিছু করা সম্ভবও না, ওটা ওভাবে হয়ও না। তো আমার কাছে মনে হলো যে এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাকে ব্যক্তিগতভাবে অনেক কিছু দিয়েছে, আমারও উচিত যে যতটুকু আমার পক্ষে সম্ভব ফিরিয়ে দেওয়া। সেখান থেকেই আমার কাছে মনে হয়েছে যে যদি আমি ডাকসুতে নির্বাচিত হয়ে কোনো একটা কাজ করতে পারি, যদি একটুখানি হলেও আমি কারোর জীবনে একটুখানি কন্ট্রিবিউশন করতে পারি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাটাকে সুন্দর করার জন্য, সেখান থেকে। স্পেসিফিক্যালি কোন ঘটনা বা কোন সূত্র যেটা আপনাকে আসলে ডাকসু করার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে যে না আমার আসলে ডাকসু করা উচিত? আসলে ওভাবে কোনো স্পেসিফিক ঘটনা নাই। একটা হয় কি যে ডাকসুকে যদি আমি একটা ফুলের মালা হিসেবে ধরি, তাহলে এই ডাকসুতে আমার আসার পেছনে যে প্রত্যেকটা ছোট এই ফুলের মালার ভেতর ছোট ছোট ফুল, এগুলোরও গল্প আছে। আবার এই ফুলগুলো যে বিভিন্ন গাছ থেকে এসেছে, ওই গাছগুলোরও আলাদা গল্প আছে। তো ওই সব কিছু মিলিয়েই আসলে এই ফুলের মালাটা। আমি আলাদা করে কোনো ঘটনার কথা ওভাবে মনে করতে পারছি না। আচ্ছা আপু, দেখা যাচ্ছে যে এই যে ডাকসু নির্বাচন হলো, তো অনেকেই মনে করছেন যে এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আপনার সৌন্দর্য বা ব্যক্তিত্ব আসলে আপনাকে জয়ী হতে ভূমিকা রেখেছে। এটি আসলে কিভাবে এবং কেন আপনার বলে মনে হয়? আচ্ছা, এখন যদি আমি নির্বাচনের কথাটা বলি, নির্বাচন বিষয়টাই তো একটা গণতন্ত্র, একটা পপুলিস্ট বিষয়, যে এখন আপনি যে কোনোভাবেই যদি মানুষের মন জয় করতে পারেন, সেটা ভালো হোক মন্দ হোক। এমন হতেই পারে যে সাবজেক্টিভ কোনো কিছু আপনার লোকে পছন্দ করছে, অবজেক্টিভলি দেখলে হয়তো এটা মনে হয় না যে সে ওরকম যোগ্য। তো সেক্ষেত্রে কী কারণে আমাকে ভোট দিয়েছে সেটা তো আর আমি বলতে পারি না। হতে পারে যে আমাকে তাদের ভালো লেগেছে আমি যেভাবে কথা বলি, বা আচ্ছা আমি আল অ্যাডমিট কারো হয়তো মনে হয়েছে যে আমার চেহারা সুন্দর, এই জন্য ভোট দিয়েছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস নেসেসারিলি আ ব্যাড থিং। তো আমি এমন হতেই পারে যে আমি যাকে ভোট দিয়েছি তাকে ব্যক্তিগতভাবে আমার অন্য কোনো ব্যাপারে ভালো লেগেছে। আমি হয়তো জানি না যে সে কতটা যোগ্য বা অন্য কিছু, তো অনেক ক্ষেত্রে এই সময় এরকম ভোট দিয়েও ফেলে। তবে আমি ব্যক্তিগতভাবে যদি ভোট দিই, তাহলে আমি আসলে যোগ্যতা বিবেচনা করে ভোট দেওয়া ভালো বলেই মনে করি। আমি ডাকসুতেও আমি যতজনকে ভোট দিয়েছি, আমি তাদের ব্যক্তি জীবন নিয়ে দেখেছি যে তারা কতটা কাজ করেছে, তাদের কতটা কাজ করার সম্ভাবনা আছে, তাদের সমালোচনা গ্রহণ করার ব্যাপারটা কিভাবে তারা নেয়, এইসব কিছু দেখে আমি ভোট দিয়েছি। আমি বলবো যে যদি যারা মানুষকে ভোট দেয় ওভাবেই দেওয়া উচিত। ওকে, আচ্ছা আপু, এই যে আমরা জুলাই আন্দোলন দেখেছি, তো জুলাই আন্দোলনের বেশ কিছু রিলস এবং ভিডিও যখন বের হয়েছে, তখন আসলে আমরা দেখেছি যে আপনার কীরকম সক্রিয় ভূমিকা ছিল। তো এই যে জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা, এইটা আসলে আপনার ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কীরকম প্রভাব ফেলছে বলে আপনি মনে করেছেন? আচ্ছা, হ্যাঁ, একটা হতে পারে কি, ডাকসুর সময় আমরা অনেক সময় দেখেছি যে ডাকসুতে যারা দাঁড়িয়েছেন তাদেরকে একটা কথা বলে খুব খোঁচা মারা হতো যে এখন আসছে, আন্দোলনে কোথায় ছিল। এই ব্যাপারটা আমার ক্ষেত্রে হয়নি, কারণ আন্দোলনে আমি ছিলাম, মানুষ আমাকে দেখেছে। তবে আমার মনে হয় 2024-এর আন্দোলনের আমার সক্রিয় ভূমিকার ডিরেক্ট প্রভাব এই নির্বাচনে আমাকে জয়ী হতে সাহায্য করেছে কিনা সেই ব্যাপারটা আমি ঠিক নিশ্চিত না। কারণ যদিও বা আমি ক্যামেরার সামনে এসেছি, আমি অনেক কথা বলেছি, আমার মনে হয় যে এতদিন পরে ওইটা আসলে তেমন একটা মানুষের মনে নেই। হয়তো টুকটাক একটু রিলস দেখে হয়তো বা সেই পুরনো কথা একটু মনে পড়েছে। তবে কতটা ভূমিকা রেখেছে সেই ব্যাপারে আমি একটু অনিশ্চিত। আচ্ছা 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 আপু, এই যে ডাকসু হলো, ডাকসুর প্রায় 1 মাসের বেশি হয়ে গিয়েছে, তো এই যে নির্বাচনের পর ডাকসুর প্যানেল আসলে কি কি কাজ করেছে সেই সম্পর্কে যদি। আচ্ছা, আমি অন দ্য টপ অফ মাই হেড আমি যদি বলি, মাত্রই আমি একটা এই প্রেস কনফারেন্স থেকে আসলাম। আমরা হলো একটা ফার্স্ট এইড ট্রেনিং শুরু করেছি এখন, যে দেখা যায় যে প্রাথমিক যে চিকিৎসার ব্যাপারগুলো, এগুলো আসলে আমাদের জানা খুবই জরুরি। ব্যক্তিগতভাবে আমি নিজেও এগুলো কিছু বুঝি না, আমারও এই ট্রেনিংটা করা লাগবে। প্রায় এখন আপাতত প্রাথমিকভাবে আমরা 2000 শিক্ষার্থীকে দিয়ে কাজটা শুরু করছি। তাদেরকে হলো ডাক্তাররা ফার্স্ট এইড ট্রেনিং দেবে, যে প্রথম একটা দুর্ঘটনার প্রাথমিকভাবে কি সাহায্য করা যেতে পারে। এটা কি ক্যাম্পাসের মধ্যে? হ্যাঁ, ক্যাম্পাসের মাঝে প্রত্যেকটা হলের 18টা হলের কনফারেন্স হলে এটা করা হবে। আর আরও যদি আমি বলি, তাহলে এই কিছুদিন আগে আমরা বারডেমের সাথে বসেছিলাম। এই অক্টোবর মাসটা আসলে যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস হিসেবে আমরা দেখছি, এবং আগামী খুব সম্ভবত 28 তারিখে আমরা এই নিয়ে একটা কাজ করব, এই নিয়ে একটা সেমিনার হবে, কনফারেন্স হবে। এবং আমরা চেষ্টা করব যে অক্টোবর মাস পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই যে ব্রেস্ট ক্যান্সার চেকিংয়ের যে বিষয়টা, চেক আপের জন্য এটা ফ্রি করে দেওয়া হবে বারডেমে।
তারপর আমরা পিজিতে বসেছি, ঢাকা মেডিকেল কলেজে বসেছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কাছ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কতটুকু সাহায্য আমরা তাদের কাছ থেকে পেতে পারি সেই বিষয়ে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে যত দ্রুত সম্ভব তারা যখন তাদেরকে রেফার করা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এরকম হয়েছে, তারা তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে। তারপর যদি আমি স্বাস্থ্য খাতের বাইরে যাই, সেক্ষেত্রে আমাদের লাল বাস আপনারা হয়তো দেখে থাকবেন, সেটা শুরু করা হচ্ছে। তারপর আমার ব্যক্তিগত ইশতেহার যেটা ছিল যে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু করা, সেটাও অনেক দূর চলে গিয়েছে। ইমপ্লিমেন্টেশনটা খালি বাকি আছে, কিন্তু পলিসিগত জায়গা থেকে সেটা অনেকটাই ক্লারিফাই হয়ে গেছে। কিছুদিন আগে আমরা নেপাল এম্বাসিতে গিয়েছিলাম, তো সেখানে আমরা দেখেছি যে তাদের যেহেতু ট্যুরিজম খাতটা খুব বিখ্যাত, তো আমাদের একটা ডিপার্টমেন্ট আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। তো ওখান থেকে আমাদের স্টুডেন্টরা যারা পাশ করছেন বা যারা এখনও অধ্যয়নরত, তাদের জন্য কিছু ইন্টার্নশিপের ব্যবস্থা করার ব্যাপারে আমরা কথা বলেছি। এইরকম আরও বিভিন্ন এখন চলছে হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের বিষয়ে একটা সেমিনার আমাদের এখনও চলছে। এরকম কাজ চলছে আসলে অনবরত। আচ্ছা আপু, ভবিষ্যৎ নিয়ে যদি একটু কথা বলতে চাই, তাহলে ভবিষ্যতে নিজেকে আসলে কোথায় দেখতে চান? আইনজীবী হিসেবে, সমাজকর্মী হিসেবে, নাকি অন্য কিছু? কঠিন প্রশ্ন। আমি আই লাইক টু লিভ ইন দ্য মোমেন্ট। আমি আসলে অত ভবিষ্যতে এই হব সেই হব এই নিয়ে আমি অত কিছু ভাবি না। তবে প্রথমত একটা জিনিস আমি জানি যে আমি ভালো মানুষ হতে চাই। আচ্ছা, আর এর যদি পেশা নিয়ে আমরা যদি কিছু বলতে চাই যে এই পেশায় যেতে চাই, হ্যাঁ, আমি চেষ্টা করব আসলে বারটা দিয়ে রাখার জন্য, যাতে লাইসেন্স থাকে আমার প্র্যাকটিস করার জন্য। কিন্তু সেটা আমি চাই না আইনজীবী হতে, আবার আমি জাজ হতেও চাই না। এখন দেখা যাক, শিক্ষকতার দিকে একটা ঝোঁক আছে। আচ্ছা আচ্ছা, বাকিটা আলাদা। তার মানে আপনি আসলে শিক্ষকতা বা একাডেমিক লাইফের দিকে আর কি ইচ্ছা আছে, আগাতে যাচ্ছেন। ঠিক আছে, এই যে আপু একটা কোশ্চেন যেটা এখন করব, সেটা আসলে আমারও কোশ্চেন বা অনেক দর্শকেরও কোশ্চেন, যে আন্দোলন, সংগঠন এবং পড়াশোনা, এই দিনের সমন্বয়ে আসলে আপনি আসলে কিভাবে করছেন বা কিভাবে এত কিছু ম্যানেজ করতে পারছেন? আচ্ছা, আসলে প্রথমত ম্যানেজ করি না। আম কনস্ট্যান্টলি স্লিপ ডিপ্রাইভড। দেখা যায় যে যখন একটা কাজ চলে আসে না, কোনো এক অদ্ভুত কারণে দেখবা যে যখন কাজ থাকে না, তখন আন্দোলনের কাজও থাকে না, সংগঠনের কাজও থাকে না, পড়াশোনার কাজও থাকে না। আবার যখন কাজ পড়ে তখন তিনটা একসাথে পড়ে যায়। তো ওইভাবেই টুকটাক করে হয়ে যাচ্ছে। যেমন পড়াশোনার দিকটা যদি বলি, যে আমাদের ডিপার্টমেন্টে আমরা আন্দোলনের পরে এরকম করেছি যে সকাল 8টা থেকে দুপুর 1টার মাঝে আমাদের ক্লাস শেষ করে দিতে হবে, এরপরে আমরা ডিপার্টমেন্টে ক্লাস করব না। তো ওইটুকু সময়ের মাঝে আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে। তো আমি যদি পড়াশোনাও করি, ক্লাস না থাকলেও যদি আমি পড়তে চাই, সেটা সেমিনারে গিয়ে ওইটুকু সময়ের মাঝে হয়ে যাচ্ছে। আর এরপরে যদি সংগঠনের কাজ থাকে, আন্দোলনের কাজ থাকে, এরপরের সময়টুকু আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। জি আপু, এই যে আপনার ডাকসু নির্বাচন এবং তারপরে আপনার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি আপনার জনপ্রিয়তাটা ক্রমেই বেড়ে চলছে, এটা কি কখনো মাঝে মাঝে নিজের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করে কিনা? হ্যাঁ, করে। এমন অনেক সময় হয় যে আগের চেয়ে এখন একটু বেশি সচেতন থাকতে হয়, কোন কথাটা আমি বলি, কোন দিকে আমি তাকাই, এই ব্যাপারটাতে আমার আরেকটু হয়তো বেশি খেয়াল করা হয় এখন। আগে হতে পারে এমন আমি যে কারোর সাথে যে কোনো মানুষের ব্যাপারে সমালোচনা করে ফেলতে পারতাম বা করে ফেলতাম, এখন একটু কথাটা একটু মেপে বলতে হয়। যদিও এমন না যে এটার উপর একটা রেস্ট্রিকশন চলে আসছে, কিন্তু আমার মনে হয় যে ব্যাপারটা ভালো। আমাদের সবারই কথা বলার আগে, কোনো কিছু করার আগে ভেবেচিন্তে করা উচিত, সেটা আসছে। আর আরেকটা যেটা হয় যে সোশ্যাল মিডিয়াতে আপনি যেটা বললেন, পরিচিতি, আমি বলবো না জনপ্রিয়তা, আমি বলবো যে পরিচিতি বাড়ার সাথে সাথে হয় কি, মানুষের কাছ থেকে সমালোচনাটাও বেশি হয়। তো দেখা যায় যে আমি একটা কোনো কিছু করলাম, সেটা যেমন আগে হয়তো তেমন একটা মানুষ জানতো না, কিন্তু এখন আমি কোনো কাজ করলে বা কোনো কিছু অ্যাচিভ করলে বেশিরভাগ মানুষের কাছে সেটা পৌঁছাচ্ছে, এবং বেশিরভাগ মানুষের কাছে পৌঁছলে এক একজন এক এক রকমভাবে জিনিসটাকে নেয়। সেই এক এক রকমভাবে নেয়ার মাঝে সমালোচনাটাও অনেক সময় চলে আসে। দর্শক, এই ছিল আজকের আমাদের আড্ডা। ধন্যবাদ রাফিয়া আপুকে এত শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এবার আমাদের বিদায়ের পালা চলে এসেছে। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি।